আমরা এক্সপ্রেসই করি না। আমাদের এইটা বলারও ক্ষমতা নাই যে তুষার ভাই আপনি মাইন্ড করেন না, আমার এই কারণে বলতে হচ্ছে, এইটা বইলে বলার ক্ষমতাও নাই। তার মানে কি আপনি মনে করেন যে আমাদের মানুষের রাজনৈতিক চেতনা বাক্সবন্দী হয়ে গিয়েছে চেতনা এবং আপনি আমাদের বলেন। মানুষ আচ্ছা, আসলে রাজনীতি যেখানে মানে প্রতিবাদ করা আচ্ছা দরকার সেখানে প্রতিবাদ আচ্ছা, করতে পারছে না? কারণ আমার মনে আছে রাজনীতি শেখ মানে কি? মুজিবুর রহমানের সময় কিন্তু ইউএসআইএস ঘেরাও হয়ে গিয়েছিল, রীতিমতো গোলাগুলি হয়েছিল। হ্যাঁ, আমি বলি ভিয়েতনাম সংক্রান্ত কারণ আমার মতিউল কাদের মারা গেল, মতুল কাদের মারা গেল। আমার একজনে জিজ্ঞেস করে ভাই রাজনীতি মানে কি, আমি বলি তুমি বলো। তো সেই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের পার্থক্য কি? আমরা কি সামান্য নিন্দা বা একটা উদ্বেগও প্রকাশ করতে পারছি না? সেইটাই, সেই জায়গাটাই আসতেছি। রাজনীতি মানে হচ্ছে আপনাদের দায়িত্ব আমার নেয়া। আমি সহজভাবে এটা বুঝি। সবাই রাজনীতি করে মানে কথা কিন্তু ঘুরে একটাই বলে, আপনাদের দায়িত্ব আমি নিব। কারণটা কি? আপনি দায়িত্ব নিতে আসতেছেন কেন? আপনার রাজনীতি আপনি করতে থাকেন না। রাজনীতি মানে কিন্তু সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের দায়িত্ব আমি নিব, এই হলো রাজনীতি। আপনাকে অথরিটি কে দিছে? আর রাজনীতি মানে আমার কাছে আরেকটা হলো মারাত্মক, আপনি কথার বরখেলাপ করবেন। এবং কথার বরখেলাপ করার মানে হচ্ছে এই, কাল কি হবে জানেন না। কেননা আমি যদি আজকে বলি কালকে আপনার জন্য এটা করব, ফলোইং ডেতে এসে বললাম যে গতকাল যেটা বলছি সেটা আমি একটু অন্যমনস্ক হয়ে বলছিলাম, আমি এটা চেঞ্জ। এই যে কথার বরখেলাপ করা, এই জন্য আপনার শিরোনাম ঠিক আছে যে কাল কি হবে জানি না। হ্যাঁ, আমরা আসলে চিন্তিত, কারণ কাল কি হবে আমরা তো বুঝতে পারছি না, পারতেছেন না। কারণ কি? গতকাল যার আমরা বিরোধিতা করেছি আজ দেখছে তিনি ক্ষমতার আসনে। শুধু তাই না তো, আমি বলছি কালকে এটা করব, পরের দিন এসে বললাম যে না এটা করব না, অন্য একটা। তাহলে কাল কি হবে আমি জানি না। আর এমনি তো যদি আপনি আধ্যাত্মিক জগতে আসেন, তাহলে কি বলে, আপনি যত বড় কবি, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্তে আল্লাহর তরফ থেকে কি আসতেছে আপনি তা জানেন না। সেটা তো আরেকটা চ্যাপ্টার। আপনি যদি আমাদের এই যে টার্মোয়েল সিচুয়েশন, আমাদের রাজনৈতিক দলগুলিও তো তাদের কোনো বিবৃতি, কোনো উদ্বেগ, কোনো কিছু প্রকাশ করছে না। আপনি কি ইরান যুদ্ধের কথা বলতেছেন? এই যে সারা পৃথিবীতে তো আসলে একটা জটিল যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে। এখানে খানিকটা ইরান যুদ্ধ থেকে বেরিয়ে গেছেন, তো খানিকটা বেরিয়ে গেছে, রেফারেন্স দেখে কথা বলছেন। আবার ইরানে ডাইকে আনছেন আমাকে। হ্যাঁ, কারণ আমরা তো আমাদের নিয়ে ওনারা কিছু করেনি না, ওনারা তো বিশ্ব নিয়েও ভাবছেন না। সেইটাই তো বলতেছি যে তারা যদি এখন আমেরিকার নিন্দা করে তাইলে রেজাল্টটা কি হয়, আমেরিকার পক্ষে বললে কি হয়, এই আমেরিকার বিপক্ষে বললে আমেরিকা খেপবে। যে আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যে বলবে এই ক্ষমতাটাও নাই, যে ভাই সবাই দিছে আমারও দিতে হয়। কিংবা আমেরিকার পক্ষে বললে আরেকজন বেজার হবে, তাকে বলার ক্ষমতাও নাই যে ভাই এই কারণে বলতে হচ্ছে আমেরিকার পক্ষে। আমরা সেই জায়গাটায় আসি। আমাদের রাজনীতি বলতে আমার কাছে মনে হয় যে রাজনীতি বলতে যা বুঝায়, ওই যে আমার দায়িত্ব আপনি নিবেন, একটা ভেক্টর ইউজ করে আপনার দায়িত্ব আপনি নিচ্ছেন, আপনি হৃষ্টপুষ্ট হবেন এবং সেটা আপনাদের অ্যাক্টিভিটিসে বোঝা যায়। সুতরাং এই যে রাজনীতির টার্মটাকে চেঞ্জ করতে হবে। আপনি আমার দায়িত্ব নেওয়ার কেউ না। আর আমরা জনগণ এরকম ভোট দিয়ে বলতেছি আপনি আমার ভাগ্য দেখেন, কিন্তু ভোটটা আজকে দেওয়ার পর পরদিন গণভবনের বারান্দার সামনে আমরা যেতে পারি না। গণভবনই তো নাই এখন। গণভবন নাই তো আরেকটা জায়গা তো আছে, সেটার বারান্দা আপনি যাইতে পারবেন না। পার্লামেন্টে একটা জায়গা, ওটা ঠিক আছে, কারেক্ট। কিন্তু আমি বলছি আমি আস্থাটা নিব কোথায়? আপনি যখন আমরা একটা গণভোট করে আসলাম, সেই গণভোটের ভিতরে কিন্তু যে পরিবর্তনটার কথা আমরা বলতেছি তার ভিতরে সংস্কারের কথা আছে। সেই সংস্কার যদি আমরা করি, সেটা বারবার একই কথা বলতে হয়, সেই সংস্কার করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কার করলে দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কারটা করলে বিশ্বে এটার কোনো প্রভাব পড়বে না, বা ডিপ্লোম্যাটিক রিলেশনে কোনো হ্যাম্পার হবে না, পিওর আমাদের আভ্যন্তরীণ। সেটা আমরা করতে পারতেছি না। দ্বিমত কেন? দ্বিমত হইল যে দল এক্সিকিউট করবে তারা যদি দেখে যে তাদের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, তাদের ক্ষমতা কমে যায়, তাদের মেয়াদ কমে যায়, অনিশ্চয়তা হয়, সে কারণে। তা নাহলে আপনি আমাকে বলেন, আপনি অফিসিয়ালি যখন বললেন যে গণভোটে হাতে ভোট দিবেন, তারপরে গণভোটে হাতে ভোট পড়ল, জয়যুক্ত হইল, সেই দল আজকে ক্ষমতায় গেল, তারপরে উনি ওত নিলেন না প্রথম দিনেই। সেটা তো নিয়েছেন সাংবিধানিক কিছু মানে বাধ্যবাধকতার কথা তারা বলেছেন, আইনের সীমাবদ্ধতা। আপনি বাধ্যবাধকতা কিন্তু কোথায়? এটা এখানে কোন আইনটা বাধ্যবাধকতা? তার আমরা তো সিদ্ধান্তই নিলাম গণভোট করব, দলমত নির্বিশেষে সবাই, ওইটাই তো এখন আমাদের কাছে আইন। সব দল তো সেই সিদ্ধান্তের মধ্যে ছিল না। কেন? গণভোট যখন হইল, ঐকমত্য কমিশন সবাইকে ডাকে নাই, আবার না আবার সবাই একটি পলাতক দলের ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছে। ঠিক আছে, দলটা তো ছিল না। ঠিক আছে, পলাতক দল বাদই দিলাম আমি, কিন্তু আমরা যারা ঐক্যমত্য হইলাম, ঐক্যমত্য হওয়ার পর যখন আমাদের বিভেদ তৈরি হইলো, তখন তো আমরা গণভোটে গেলাম। তো গণভোটে যাওয়ার পর
যারা আজকে ক্ষমতায় সেই দলই বলছে যে হাতে ভোট দিবেন এবং হা জয়যুক্ত হয়ে গেল, এরপর তার কথা চলে না। এখন যদি আপনি এখান থেকে সরে যান, কি করার আছে? কারণ একজন দায়িত্বশীল মন্ত্রী অলরেডি বলছে, আমরা গণভোটে যদি রাজি না হইতাম, রাহুল, আমরা নির্বাচন পাইতাম না। এই যে কথাটা, এটাই তো মনে হয় যে আমরা প্রতারণার মধ্যে পড়ে গেছি। তো এটা গেল একদিক। পাশাপাশি যদি আপনি আরেকটা দিক আসেন, আমরা কতগুলো মেজর সিদ্ধান্ত কিন্তু অলরেডি নিয়ে নিছি। মেজর সিদ্ধান্ত বলতে কোনটা? আপনি যদি ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু পুরা দেশের অর্থনীতির নিয়ন্ত্রক। এক, সহজ ভাষায় বলি, অর্থনীতির মানে মুদ্রা ব্যবস্থা নিয়ে, মুদ্রা ব্যবস্থা বলেন, অর্থনীতি দেশের না। অর্থনীতি বলেন, সবকিছু মুদ্রা ব্যবস্থা সমস্ত নিয়ন্ত্রণ। ব্যাংকগুলাকে সে কন্ট্রোল করবে। আপনি মুদ্রা ছাপাইতে হইলে বা বানাইতে হলে সিদ্ধান্ত নিবেন, তার সাথে কোথায় মুদ্রাস্ফীতি হয় কিনা, এগুলো আপনার সব রিজার্ভের সাথে সম্পর্ক, সব কিছু যদি আপনি মিলান, সেক্ষেত্রে আপনি দলগতভাবে তাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু আপনি যাকে দায়িত্বটা দিলেন সে নিজে ঋণ খেলাপি, অথচ গভর্নরের দায়িত্বের ভিতরে কিন্তু ঋণ খেলাপি ছিলেন উনি, খেলাপি মানে খেলাপিত্বকে তিনি পুনর্নবায়ন করে ঋণটা কোথায় আছে? আপনি দেখান আমাকে। ওই যে উনি তো পুনঃতফসিল করেছেন। কোথায় কোন পুনঃতফসিল করছেন? 89 কোটি টাকা পুনঃতফসিল পুনঃতফসিল মানে কি? পেমেন্ট দিবেন? কিছু পেমেন্ট দিয়ে উনি আপনি মেয়াদ ঋণ মেয়াদ খেলাপি। ঠিক করে নিয়েছেন, আবার উনি কিস্তি দিবেন। আপনি 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 শুনেন, আপনি তফসিল করেন, রিশিডিউল করার মানে কি? আপনি অলরেডি ঋণ খেলাপি। তাকে আপনি বসাই দিচ্ছেন কোন জায়গাটায়? যেখানে টাকার সমস্ত কারবার। তো আপনি সব দিক থেকে কোয়ালিফাই। উনি নিজেকে নোটিশ দিবেন ঋণ পরিশোধ করার জন্য। আপনি বলতে পারেন, ওই যে আমরা এতক্ষণ যে হিউমার করলাম, সেই হিউমারে চলে গেলাম। কারণ আমি মেজর ডিসিশন কেন বললাম, এটা গেল একটা জায়গা। আর একটা জায়গা আসেন, আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলাটা হচ্ছে, এই কথাগুলো কেন বলছি? আপনি কিন্তু এখনো অফিসিয়ালি, আপনি মনে করছেন যে এই পরিবর্তনগুলি আরো দেরিতে হলে ভালো হতো? পরিবর্তনগুলো দেরিতে না তো, এটা আপনি তো তড়িঘড়ি কেন? আমি তো 5 বছরের ম্যান্ডেট পাইছি, আমি তো 5 ইয়ার্স ম্যান্ডেট। আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর, তাকে বদল করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো বলছি, আমার তড়িঘড়ি কেন? ইউনুস সাহেব যে 9 তারিখে একটা এগ্রিমেন্ট করছে তড়িঘড়ি করে, তা আমি এটার সাথে এটার মিল পাই। আমরাই এত তড়িঘড়ি করতেছি কেন? এখন পর্যন্ত আমার একটা প্রথম অধিবেশন হয় নাই, সেখানে আমরা অফিসিয়ালি কতগুলো জিনিস ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, সেইগুলা কমপ্লিট হয় নাই। তার সত্ত্বে আমরা এত তড়িঘড়ি করছি কেন? সেই তড়িঘড়িতে হতে পারে এই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে করছে মানে সরকার। গুরুত্বপূর্ণ মানে এই 12ই মার্চের আগে এগুলো কি শেষ হয়ে যাবে, বা উলটপালট কিছু হয়ে যাবে, না কি বিষয়টা কি? আপনি তো কোশ্চেন মার্ক কেন হয়? আপনি এত তড়িঘড়ি করছেন। উনি যদি ঋণ খেলাপি না হইতো, ওনার রিশিডিউল মিডুল এই ইস্যুগুলো না থাকতো, তাহলে একটা ব্যাপার। তাহলেও কি যে কেউ গভর্নর হতে পারে? মানে চাইলে কি আপনাকে কালকে আমরা গভর্নর করতে পারবো? এখন আপনি দিয়ে দিলে কি করবেন? আমি তো আপনি পারেন, কিন্তু আপনাকে তো এই জায়গাগুলোয় তো সেই রকম কোয়ালিফাইড, সেই রকম রিনাউন্ড অর্থনীতিবিদ, রেপুটেশন থাকতে হবে, আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে, সব। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ব্যবসায়ী পারবে না, পারবে, ধরে নিলাম। কিন্তু আপনি যখন ঋণ খেলাপি, তখন তো আমি আপনার কাছে টাকার আমানত দিতে পারি না। এখন তো আইনত উনি খেলাপি নাই, তবে ঋণটা আছে। ঋণ তো আছে, আমি সেটাই তো বলছি। ঋণ আছে, কিন্তু আইনত উনি খেলাপি না। যিনি ঋণী, তার কাছে আমি সমস্ত টাকা তুলে দিলাম অন্তর্বর্তী সরকারের কাছে। হ্যাঁ, কারণ তারা চুক্তিটা করেছেন, করেছে তো কি হয়েছে? গোপনে করেছেন। তারে জেলে ভরে দেন, মনে করেন তারে জেলে ভরে দিলাম আমি এই চুক্তির কারণে। চুক্তি কি হবে? তারে জেলে ভরে দিলাম, চুক্তিটা কি হবে? তারে জেলে বললে কি চুক্তি বাতিল হবে? হ্যাঁ, চুক্তি তো বাতিল করতে পারেন আপনি সংসদে। সেইটা আসেন এখন। এই জন্য জানতে চাচ্ছি না না, ঠিক আছে, আইন আসলে কি বলে। আমি বলি আইন কি বলে শুনেন। এই আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, ঠিক আছে, এইটা আমরা রিভিউ করব, ফাইনালি বাতিল করব। না, বাতিল করবো না, হয়তো আমরা হয়তো নেগোশিয়েট করবো। আমরা নেগোশিয়েট করব, রিভিউ করব, যা কিছু করি, এটা যে টার্মস এন্ড কন্ডিশন, এগুলো যদি আমরা চেঞ্জ করার কথাই তো আসবে আলটিমেটলি। এত আমতা না করে চেঞ্জ করার ব্যাপার তো আসবে। আপনি কার সাথে চেঞ্জ করবেন? আমেরিকার সাথে। যদি উনি আমেরিকা মানে আপনি সব পারবেন, না মানলে আপনি কিছুই করতে পারবেন না। কি করবেন আপনি বলেন না? আপনি প্র্যাকটিক্যাল লাইফে আসেন না। আমার সাথে একজন বাংলাদেশের একজন মন্ত্রীর একটা চুক্তি হয়েছে, বাংলাদেশ একটা মন্ত্রীর সাথে ধরেন আমার একটা চুক্তি হয়েছে। কি চুক্তি? বা একটা ক্ষমতাধর কোনো ব্যক্তির সাথে একটা চুক্তি হয়েছে, কি এই প্লটটার দাম এত, আমি বেচুম, ওকে ফাইন। এরপরে দাম 5 কোটি, দিল 1 কোটি, আপনি তো বেচবেন, বায়ন হয়ে গেছে, আসলে বুলডোজার চালায় জায়গাটা নিয়ে গেছে, কি বাকি টাকা দিচ্ছি দেবো, আপনি কি করবেন? ভাই, আমরা বাস্তবে আছি, খালি কি ইমোশনাল কথা বললে তো লাভ হবে না। আপনি আমেরিকা চুক্তি ভায়োলেট করেন না, মানে বাতিল করে দেন, করে দেওয়ার পর আমেরিকা যদি না মানে, তার কনসিকুয়েন্স কি হবে সেটা তো পরের চ্যাপ্টার।
সুতরাং আপনাকে যদি অসম চুক্তি, আপনি কার সাথে চুক্তি করতেছেন, তো সেইটা মাথায় রাখতে হবে। খালি চুক্তি করলে আপনি কত হাজার হাজার মামলা আছে বাংলাদেশে, সেই মামলায় প্রতিকার কারা পাচ্ছে? দুদক। ক্ষমতাবানেরা। না 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 না, দুদকের পানিশমেন্ট পাইছে বাংলাদেশে সর্বোচ্চ 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা আত্মসাৎ করছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অমুক তমুক, ইভেন 4000 টাকার গম মাইরাও দুদকের মামলায় জেল হইছে। কিন্তু ইসলামী ব্যাংক যারা লুইটা পুইটে নিয়ে গেছে, কিংবা জনতা ব্যাংক যারা লুইটা পুইটে নিয়ে গেছে, কি করছে তাদেরকে দুদক? তা আপনি ভাবেন না আমেরিকা বনাম বাংলাদেশ, আর এই দুদকের ইয়ে বনাম একটা রিক্সা পুলার একটা চোর। আপনি বলতে চান যে আইন বিচার সবই ক্ষমতাবানরা বেশি Of course. ভোগ করতে পারেন? তারা তো আইনের ঊর্ধ্বে। আপনি ভোগ করা তো দূরের কথা, আইনের ঊর্ধ্বে। মান্না ভাই একটা হত্যা মামলার আসামি হইল, তাকে কোনোদিন পুলিশ জিজ্ঞাসাবাদও করে নাই, তার সাথে একবার দেখাও হয় নাই। ফাইনালি পুলিশ রিপোর্টে ওনার নাম নাই। কেউ একটা ফোন, না, এটা বাস্তব ঘটনা না, এটা একটা উদাহরণ। আচ্ছা, এটা তো উদাহরণ, এটা উদাহরণ উনি বুঝছেন। কিন্তু আমি sorry, শেষ আপনি করে বলতে যাই। পারেন। না, মানে আপনি আমি- বলতে- আমি বলছি কোনটা ধরে আমরা এরকম দেখছি। তো আপনি আমেরিকার, আপনি যে আপনি বলতে চাইছেন যে ক্ষমতা ধরের সাথে আসলে কিছু বললেও লাভ নাই, কিছু আপনি করলেও লাভ নাই। আলাপ আলোচনা করে হাত পা ধরে যদি ছুটতে পারেন ছুটেন। আমরা সোজা বাংলা। আপনার কাছে আমি আসি, আগে কিছু বলতে বলছিলাম চাচ্ছি। না যে এইটা তো ধরে একটা দুঃখবোধ থেকে বলা হচ্ছে, আমি এরকম করেই বুঝি। এটা এক ধরনের বিদ্রুপাত্মক ভাবে বলা। সেভাবে সেভাবেও হতে পারে, কিন্তু এতে আবার হয় কি একটা সত্যটা বলা বাকি থাকে। ভিয়েতনাম লড়াই করেছেন আমেরিকার বিরুদ্ধে, জিতেছে তো। লাওস কাম্পুচিয়া লড়াই করেছে না, কিউবা এমনকি লড়াই করেছে না। আফগানিস্তানও। হ্যাঁ, আফগানিস্তানও। এই তো সব প্রতিকারে, মানে এইরকম নয় যে তারা যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে। আপনি ইফ ইউ সারেন্ডার, কিছু করতে পারলেন না। কিন্তু আপনি যদি প্রতিবাদটা রাখেন, আপনি যদি যুক্তির সাথে কথা বলতে চান, যেটা বললেন আপনি, যে এই চুক্তি আমি বাতিল করলাম না, কিন্তু এটা কিন্তু আমি সহনীয় করতে পারি, যা আমার পক্ষে মানা সম্ভব, করতে পারি। পার্লামেন্টে আলোচনা করতে পারে না, বলবে যে আমি ব্যান্ডেড পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা এরকম করে মানুষ এগ্রি করছে না, আমি এটা তোমাকে রিভিউ করার জন্য বলছি। হতে তো পারে, যদি নাই করেন তাহলে আমি বলছি, আবার বলছি, ঘাড়ের উপরে এক ঠ্যাঙের জায়গায় 2 ঠ্যাং তুলে দেবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এখন থেকে যদি বলেন, প্রতিবাদটা করেন, তাহলে আপনার যদি জীবন কিছুটা সহনীয় থাকতে পারে। সেটা তো আমি একমত। আমি তো বলছি যে আলাপ আলোচনা আপনি রিভিউ করবেন, সেটা করতেই পারেন। কিন্তু আমি বলছি যে আমরা যে জায়গাটায় আসি, আমরা নিজেরা কি সেটা দেখেন। আমি নিজে যখন ক্লিন না, তখন আমি প্রতিবাদ করব কেমনে? আমি নিজে যখন ঋণ খেলাপি হয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমি নিজে যখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমার প্রতিবাদের ভাষা কি? আমি তর্কে, আপনি ইফ ইউ আর নট ক্লিন, আমার জায়গাটা হলো এখানে। ট্রান্সপারেন্ট না হলে প্রতিবাদ করা যায় না, এবং ট্রান্সপারেন্সি ম্যান্ডেটরি। তাহলে কি আমরা বলবো যে খেলাফত মজলিসই সবচেয়ে ট্রান্সপারেন্ট? সেটা আমি জানি না। তারা আজকে প্রতিবাদ করেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, হ্যাঁ, মহানগর শাখা একটা ছোট্ট প্রতিবাদ করছে, সেটা তো গ্রহণযোগ্য আমাদের মসজিদের কাছে। সামনে। যদি করে থাকে অবশ্যই গ্রহণযোগ্য, যেটা মান্না ভাই বললেন, করছে ফাইন, কিন্তু আপনার রাষ্ট্রীয় লেভেল থেকে তো করতে হবে, সরকারি লেভেল।